স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন রাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান এবং লেখক ও গবেষক সাংবাদিক আফসান চৌধুরী। আপনাদের স্বাগত। ডক্টর রওনক জাহান, আপনার একটি বই প্রকাশিত হয়েছে, আমার হাতে বইটি, পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ, চ্যালেঞ্জেস অফ ডেমোক্রেটাইজেশন। খুব বেশি দিন হয়নি এই বইটি বেরিয়েছে। বইটি আমি কিছু দূর পড়েছি। বইটিতে আপনি একটি বিষয়ে উল্লেখ করেছেন যে আমাদের এখানে যে গণতন্ত্র এবং আমাদের যে রাজনীতি, সেখানে আপনি কিছু প্যারাডক্স দেখতে পান। প্যারাডক্সের বাংলা কি করব, স্ববিরোধ দেখতে পান আপনি। তো এরকম যেগুলো প্যারাডক্সের কথা বলেছেন, তার একটি হলো যে টু পার্টি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম যেগুলো দেশে আছে সেগুলো ডেমোক্রেসি খুব স্টেবল দেখি আমরা, কিন্তু আমাদের এখানে টু পার্টি সিস্টেম থাকা সত্ত্বেও আমাদের রাজনীতি স্টেবল না, সংঘাতমূলক। কি কারণে? হ্যাঁ, সেটাই প্রথম যেটা আমি মানে এটা একটা প্যারাডক্স আরও আছে। কিন্তু রাজনীতি আমরা প্রথম যখন 91-এর পর থেকে যখন আমরা আবার গণতন্ত্রের পথে হাঁটতে আরম্ভ করলাম, প্রথম দিকে আমাদের বেশ আশা ছিল যে দুটো বড় দল আছে এবং ক্ষমতার পালাবদল হচ্ছে, যে নির্বাচন করে এক দল সরে যাচ্ছে, আরেক দল আসছে। সেজন্য তখন আমরা ভেবেছিলাম যে আমাদের পুরনো যে ইতিহাস, যেখানে হয় এক দল থাকবে কিংবা যে ক্ষমতায় যাচ্ছে আর পালাবদল হচ্ছে না, সামরিক শাসকরা আসছে, সেজন্য আমরা ভেবেছিলাম যে দুটো বড় দল এবং তাদের মধ্যে ক্ষমতার পালাবদল হলে তাহলে একটা গণতান্ত্রিক এবং একটা স্টেবল গণতান্ত্রিক দেশ দিকে আমরা যেতে পারবো। কিন্তু আমরা ক্রমশ যেটা দেখলাম যে আসলে এই ক্ষমতার পালাবদল হওয়া যদিও হলো, কিন্তু তারপরেও সেটা একটা সংঘাতের দিকে ক্রমশ চলে যাচ্ছে এবং তারপরে তো আর ওই ধরনের নির্বাচন করে যে ক্ষমতার পালাবদল সেটাও আমরা করতে পারছি না। এটার প্রধান কারণ যেটা আমরা বইটার মধ্যেও আছে, যে যদিও দুটো বড় রাজনৈতিক দল আসলে মধ্যে ক্ষমতার পালাবদল হচ্ছিল, কিন্তু আমি বইটিতে যেটা দেখিয়েছি যে এই দলগুলোর মধ্যেই আসলে আমাদের দেশে এই দলগুলোকে ঠিক গণতান্ত্রিক বলা যাচ্ছে না। অতএব আমরা যদি একটা স্টেবল এবং গণতান্ত্রিক দেশে আমরা ব্যবস্থায় যেতে চাই, তাহলে রাজনৈতিক দলগুলোকে তো প্রথম গণতান্ত্রিক হতে হবে। রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রের চর্চা, এটা বলতে রাজনৈতিক দলগুলোর ভিতরেই গণতন্ত্র নেই এবং তারা একদল আরেকজনের সঙ্গে গণতান্ত্রিকভাবে ব্যবহার করে না। এবং বইটার শেষের দিকে যে একটা বড় একটা অধ্যায় আছে, সেখানে আমি চারটা দল যাদেরকে আমি তুলনামূলকভাবে আমি দেখেছি, সেখানে আমি দেখিয়েছি যে 6টা সূচকে আমি দেখতে চেয়েছি যে আসলে দলগুলা ভিতরে গণতন্ত্রের চর্চা হচ্ছে কিনা। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই দলগুলোকে ঠিক গণতান্ত্রিক বলা যাচ্ছে না। এবং যদি নাকি গণতন্ত্রের একটা চালিকা শক্তি হবে রাজনৈতিক দলগুলো, এবং সেগুলা যদি দুর্বল হয় এবং তারা যদি গণতান্ত্রিক না হয়, তাহলে তো নিশ্চয়ই আমরা এই ধরনের একটা সংঘাতময় এবং একটা গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠায় আমরা করতে পারছি না আমাদের দেশে। ডক্টর আফসান চৌধুরী, দলের ভিতরে গণতন্ত্রের কথা যেটা বলছিলেন, যে আমরা দেখি যে দুটো দল রাষ্ট্র ক্ষমতায় পালাবদল ঘটছে বটে, কিন্তু দুটো দলের ভেতরে যে দলের প্রধানের পদে যিনি থাকেন তার কোনো পালাবদল আমরা কিন্তু দলগুলোর যে কাউন্সিল হয় তাতে আমরা দেখি না। আপনি কি মনে করেন এটাই প্রমাণ করে যে দলগুলোর ভেতরে গণতন্ত্র নেই? আমি এই বইটিকে খুব গুরুত্বপূর্ণ মনে করি এবং বিশেষ করে সকলেরই এটা পাঠ করা উচিত, যারা বিশেষ করে এই লেখা নিয়ে যারা কাজ করছেন। তবে আমি ম্যাডামের সঙ্গে একটু দ্বিমত প্রকাশ করি এই অর্থে যে আমি মনে করি বাংলাদেশে রাজনীতি করতে বা বাংলাদেশে ক্ষমতায় যেতে গণতন্ত্রের প্রয়োজন হয় না। যেহেতু গণতন্ত্রের প্রয়োজন হয় না, রাজনৈতিক দলগুলো গণতন্ত্র ছাড়াই রাজনীতি করতে পারে এবং তারা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের কথাই যদি বলুন, আপনি সামগ্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্রেও আপনি যদি বলেন, এবং আপনি দেখবেন যে আমাদের রাজনৈতিক অহংকারের যে সময়গুলো আমাদের একেবারে 47-এর পরবর্তীতে, এগুলো কোনোটাই কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের কোনো অহংকারের জায়গা নেই। আমরা 69-এর গণ আন্দোলনকে নিয়ে অনেক কথা বলি,
কিন্তু 69-এর গণ আন্দোলনটা কিন্তু রাজনৈতিক প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের বিজয় নয়। আমরা 71 সালকে নিয়ে পড়ি, সেটা তো যুদ্ধের সময়। আমরা এর পরবর্তীতে আমরা 90-এর জন উত্থানের কথা বলি, কিন্তু কোনোটাই প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের নয়। কিন্তু রাজনৈতিক দলগুলোর বড় ভূমিকা ছিল এইসব আন্দোলনের রাজনৈতিক সময়। দলগুলোর বড় ভূমিকা ছিল। আপনি যদি 71-এর বইগুলো দেখেন, আপনি দেখবেন পাকিস্তানিরা ভয় পেত বস্তির মানুষকে, তার জন্য 25শে মার্চের রাতে বস্তি আক্রমণ হয়েছিল। আমি মনে করি যে আমাদের প্রাতিষ্ঠানিকরণ হয়নি গণতন্ত্রের। এই কারণে গণতন্ত্র হয়েছে আপনার গণতান্ত্রিক হওয়ার দরকার নেই, ক্ষমতা যেতে হলে অথবা ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। যে কারণে আমি সবসময় বলি যে বাংলাদেশে 3টা রাজনৈতিক দল আছে, 3.5টাও হইতে পারে। একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি, আর একটা হচ্ছে সেনাবাহিনী। আপনি যদি তারা ক্ষমতা দখলের সময়টা দেখেন, সেই ক্ষমতায় থেকে সেনাবাহিনী থেকে বিএনপি বের হয়েছে, সেনাবাহিনী থেকে জাতীয় পার্টি বের হয়েছে, কিন্তু মূলত কোনো সময় গণতন্ত্রের চর্চা হয়নি, গণতন্ত্রের প্রয়োজনটা অনুভব করা হয়নি। সেই কারণে আমাদের যেহেতু চর্চা নেই, আপনি তো চাইবেন না, আপনি তো বলছেন না, এটা জনদাবি না, আপনি তো কোনো ব্যাপারেই আপনি জবাবদিহিতামূলক রাজনীতি করেন না, আচরণ করেন না। তো কেবলমাত্র রাজনৈতিক দলের ভেতরে এই চাওয়াটা আমার মনে হয় এটা বোধহয় অবাস্তব হবে। সেই কারণে যেহেতু আপনার কোনো চর্চার কোনো প্রয়োজন নেই, আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন, তাহলে আপনাকে তো কেউ জোর করে ইনকাম ট্যাক্স দেওয়াতে পারবে না, যদি না আপনাকে কেউ ধরে বা এই করে। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে কোনো প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক বলেন, আপনি বলছেন যে গণতন্ত্র চর্চা না করেও ক্ষমতায় যাওয়া যায় এবং ক্ষমতার পালাবদল ঘটে এবং সেই কারণে, এবং আমার 42 বছরের সেখানে তাগিদার বোধ করে না গণতন্ত্রের এবং চর্চা। রাজনৈতিক দলের মধ্যেও আজকে যদি কেউ দলের ভেতর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বা খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু বলে, তাহলে তো এটা বিশ্বাসঘাতক হবে, এটা গণতান্ত্রিক চর্চা হবে না। তো এই কারণে আমি মনে করি যেহেতু রাজনৈতিক চর্চার ক্ষেত্রে এটা প্রয়োজন নাই, সেই কারণে এই প্রয়োজনটা তৈরি হয়নি। আমি একটা বিরতি নিয়ে ফিরি, নিচ্ছি 1 মিনিটের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর রওনক জাহান, আমরা আরেকটি প্রবণতা দেখি, বিশেষ করে 90-এর পর থেকে যদি আমরা তাকাই আমাদের গণতন্ত্রের দিকে, যে টু পার্টি পলিটিক্যাল সিস্টেমের কথা বললেন, আমরা দেখছি যে ধীরে ধীরে দুটি কোয়ালিশনের সিস্টেমের দিকে যাচ্ছে। একটি কোয়ালিশন ক্ষমতায়, আরেকটি কোয়ালিশন বিরোধী পক্ষে। এতে ছোট রাজনৈতিক দলগুলো এই কোয়ালিশনের ভিতরে হারিয়ে যাচ্ছে কিনা, আপনি এভাবে দেখেন কিনা? তা তো অবশ্যই যাচ্ছে, এবং আমাদের যদি আমরা নির্বাচনের যদি ফলাফলগুলো দেখি, তাহলে দেখতে পাবো যে 91 যখন প্রথম নির্বাচনটা হয়, তখন কিন্তু অনেকগুলা বামপন্থী দল কিছু কিছু ভোট পেয়েছিল, তারা স্বাধীনভাবে তারা নির্বাচন করেছিল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন পদ্ধতি, সেটা হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, যে সংখ্যাগরিষ্ঠ হবে সেই সরকার, মানে সেই তখন নির্বাচিত হলে, সেটা 20 ভোটের ব্যবধানেও সে যদি জয়ী হয়, তাহলে কিন্তু সে মানে তখন জিতে গেল। এবং তারপরে এভাবেই আমরা ক্রমশ যেটা দেখতে পাচ্ছিলাম আরও, যে হয়তোবা 2টা দল সমান সমান ভোট পাচ্ছে, কিন্তু আবার সিট অনেক মানে তফাৎ হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়তো 5% কিংবা আমরা যেটা দেখলাম যে বিএনপি এবং 91-এর যেটা নির্বাচন, আওয়ামী লীগ এবং বিএনপি ভোট যে পেয়েছে প্রায় সমান সমান, কিন্তু সেখানে সিটে বিএনপি অনেকগুলো বেশি সিট পেয়ে গেল, অতএব এবং তারাই সরকার গঠন করলো। এবং এই সমস্ত আমাদের যে ইলেকশন সিস্টেমের যেখানে প্রত্যেকটা ভোটকে তখন অঙ্ক কষে দেখা যাচ্ছে, যদি আমি কিছুটা আমরা মেজরিটি পাই, তাহলেই তো আমরা জিতে যাব। এবং সেই জন্য তখন ছোট ছোট দলগুলা একটু প্রাধান্য বেড়ে গেল। এবং প্রথম যেটা হলো সেটা হচ্ছে যে 91-এর নির্বাচনে তো জামাত বিএনপিকে তারা স্বাধীনভাবে তারা নির্বাচন করেছিল। এবং 96-তে যখন এই যে কেয়ারটেকার যে আন্দোলনটা যখন হচ্ছিল, তখন যেহেতু জামাত আলাদাই তখন প্রথম 91-তে তো এটা আলাদাভাবে করেছিল নির্বাচন, কিন্তু জামাত তারপরে যখন সাপোর্টটা দিল, তখন বিএনপি ওদের সাপোর্ট নিয়ে ক্ষমতা আসতে পারলো। না, এটা 91-তে না, সেটা 91-তে। হ্যাঁ, 96-তে যখন হচ্ছিল, তখন তো জামাতকে একদম, তখন তারা কেয়ারটেকার আন্দোলনের সঙ্গে ছিল, এবং সেইটা
তখন তাকে যখন বিএনপি থেকে আলাদা তখন আরও অনেকটা হয়ে গেল, তখন সেবার তো আওয়ামী লীগ জিতে আসলো। তারপরে বিএনপি যেটা করতে আরম্ভ করলো সেটা হচ্ছে যে জামাতকে একদম কোয়ালিশনে নেওয়া, কারণ তারা যখন দেখলো যে তারা ভোটের অঙ্ক কষে দেখলো যে জামাতের ভোট যতই কম হোক, 8% হোক 10% হোক, এটা যদি হয়ে যায় তাহলে অনেকগুলো সিট যেখানে ব্যবধান অত বেশি হবে না সেখানে তারা মেজরিটি পেয়ে যাবে, এবং তখন প্রথম তারা কোয়ালিশন করে ফেললো। ডক্টর রওনক জাহান, আপনার কথার সারবস্তু মনে হচ্ছে আমার এরকম যে দুটি বড় রাজনৈতিক দলের ভোট পাওয়ার যে হার সেটা প্রায় সমান সমান জন্য তাদের কোয়ালিশন করার দরকার হয়। নির্বাচন পূর্ব কোয়ালিশন, নির্বাচনের সময়কার কোয়ালিশন, নির্বাচনী কোয়ালিশন করতে হয়, কেননা তাদের 2-3-4% ভোটের এজ তৈরি করতে হয় তাদের প্রতিপক্ষ থেকে। এ কারণেই কোয়ালিশন করতে হয়। হ্যাঁ, বড় দলগুলো সেটাও করছে, কিন্তু আমাদের দেশে আরো যেটা আমরা পরে দেখলাম সেটা হচ্ছে যে তখন আবার এই ছোট দলগুলা, তারা জামাতকে বাদ দিলাম, কিন্তু এরপরে যখন আওয়ামী লীগ আবার গিয়ে 2008 সালে বাকিদের নিয়ে যখন তারা একটা দল, তারা আবার একটা কোয়ালিশন করলো, তখন আমরা আরেকটা যেটা প্রবণতা দেখছি সেটা হচ্ছে ছোট দলগুলা তখন তাদের আসলে তারা একা হয়তো বা অত ভোট পেত না কিংবা জিতেও আসতে পারতো না, কিন্তু তাদের একটা ইনসেন্টিভ তখন যে আমরা যদি পার্লামেন্টে যেতে হয় তাহলে আমরা তখন কিছু সিটে হয়তো বা আওয়ামী লীগ কিংবা যে দলই হোক বিএনপি, তারা তখন এই সিটটা ওদেরকে ছেড়ে দেবে, একটা পিছনে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা করে তখন তারা পার্লামেন্টে যেতে পারবে। এবং এই সমস্ত করে যেটা অনেক সময় হচ্ছে যে যখন দুটো দলই থাকে একদম মানে ক্ষমতার পালাবদল হচ্ছে দুটো দল এবং অন্য দল আছে, তখন ওই প্রত্যেকটা দলের যে আদর্শ থাকে কিংবা কর্মসূচি থাকে সেটা বেশ ক্লিয়ার থাকে এবং তারা ডিফেন্ড করছে। কিন্তু তারপরে যেটা হলো, যখন বিএনপি জামাতকে নিয়ে কোয়ালিশন করছে তখন বিএনপির যে এজেন্ডা, তখন ওই ছোট কোয়ালিশনটা কিন্তু ওই এজেন্ডাটাকে অনেক ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে। তখন তারা বলে অতএব ছোট দল। কিন্তু ডক্টর রওনক জাহান, আমরা দেখি যে কোয়ালিশন করলে কোয়ালিশনের পক্ষ থেকে কিন্তু আলাদা নির্বাচনী ইশতেহার দেয়া হয় না, সব দলগুলো আলাদাই নির্বাচনী ইশতেহার দেয়। এ বিষয়ে আমি আলোচনা করব, একটু বিরতি নিয়ে ফিরি। আরো কথা হবে অতিথিদের সঙ্গে, বিরতির পরেই সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর আফসান চৌধুরী, রওনক জাহানের বইতে অনেকগুলো প্যারাডক্সের কথা বলা আছে আমাদের রাজনীতির। আমি একটা প্যারাডক্স যোগ করি। দেখা যাচ্ছে যে বলা হয় আমাদের দুটি রাজনৈতিক দলের মধ্যে তফাৎ কমে যাচ্ছে, আওয়ামী লীগ এবং বিএনপি একই রকম, তাদের কর্মসূচি একই রকম হয়ে যাচ্ছে, আদর্শিকভাবেও দুটি দল প্রায় কাছাকাছি চলে আসছে। যদি তাই হয়ে থাকে, গত 4টি নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপির যে ভোট ব্যাংক সেটা আমরা দেখি একেবারেই অক্ষত, ভোট ব্যাংকে কোনো তফাৎ ঘটে না। দুটো দল কাছাকাছি চলে আসলে ভোট ব্যাংকেও কিন্তু এটার প্রভাব পড়ার কথা, এটা পড়ে না কেন? আমি লিখছিলাম যে নির্বাচনগুলো বাংলাদেশে বা এই বঙ্গের নির্বাচন আপনি যদি দেখেন, এই ব্যবহারটা কিন্তু সব সময় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে 1937-এর নির্বাচন, যখন প্রথমে এখানে নির্বাচন হয়েছে। এবং তখন ব্রিটিশ আমলে বঙ্গীয়, যেখানে প্রথম বাঙালিরা নির্বাচন করেছে, সেই সময় দুইটা দলই ছিল, মুসলিম লীগ ছিল আর ছিল কৃষক শ্রমিক পার্টি। কৃষক প্রজা পার্টি খুব দ্রুত বিলীন হয়ে গেল এবং তারপর থেকে কিন্তু মধ্যবিত্ত শ্রেণী রাজনৈতিক ক্ষমতায় চলে এসছে। তার পরবর্তীতে 1946-এ কেবলমাত্রই মুসলিম লীগ। আপনি 54-তে যখন দিলেন, মুসলিম লীগের সদস্যরা, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সদস্যরাই কিন্তু আওয়ামী লীগ করেছে, তারাই জিতেছিল এবং তাদের সঙ্গে ছোট ছোট আপনারা যে কথাটা বলছিলেন অনেকগুলো দল ছিল, কিন্তু প্রধানত এটা ছিল আওয়ামী লীগের সরকার। 1900 তারপরে প্রথম বাংলা পাকিস্তানে একমাত্র একটা নির্বাচন হয়েছে, যেটা হলো সবার জন্য নির্বাচন, সেটা হচ্ছে 1970 সালে নির্বাচন, সেটাও আওয়ামী লীগ। 73-এ হয়েছে, সেটাও আওয়ামী লীগ। 86-তে হয়েছে, এখন বিএনপি আসলো। অর্থাৎ মোটামুটি মধ্যবিত্ত শ্রেণীর অংশরাই এই রাজনীতি করে। তো মধ্যবিত্ত শ্রেণীর অবস্থান পাল্টাচ্ছে না। মধ্যবিত্ত শ্রেণী যেটা করছে সেটা হচ্ছে যে মধ্যবিত্ত শ্রেণী সরকারের সঙ্গে কি ধরনের সম্পর্ক রাখবো এটা নির্ধারণ করার চেষ্টা করে, তাতে তাকে দল পাল্টাতে হয় না। সে যদি একটা পর্যায়ে মনে করেন জামাত ইসলামের সঙ্গে বিএনপির যে সম্পর্কের ঘনিষ্ঠতা, এ কারণে অনেকেই তাদেরকে অপছন্দ করেছে, কিন্তু আবার একই পরিবারে একই গোষ্ঠীতেও অন্য অন্য লোকরা থাকে। ঢাকার বাইরে পরিস্থিতিটা অনেকটাই ভিন্ন। অতএব আমি বলবো যে সম্পর্কটা আমরা রাজনৈতিকভাবে না দেখে, যদি সম্পর্কটা আমার শ্রেণীগত অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থান থেকে দেখি, বুঝতে সুবিধা হয় যে দুটো দল কি এক হয়ে যাচ্ছে,
আমরা ঢাকা শহরে বসে যখন বলি যে দুইটা দল আদর্শগতভাবে এক, আমরা যে কথাটা বলি গ্রামের মানুষ সেই কথাটা বোঝে না। এবং সামাজিকভাবে দুইটা দল এক কি আলাদা, এটা যেমন একটা গ্রামে একটা সালিশের দুইটা তরফ থাকে মোটামুটি সেই রকমই। অতএব তারা কি তরফ কি মানুষ পাল্টায়? মানুষ তরফ পাল্টায় না, মানুষ যেই তরফে আছে সেই তরফে থাকে, দুটোর একটা সমঝোতা বোঝাপড়া হয়। আজকের বড় সংকট কিছুদিন সাম্প্রতিককালের হচ্ছে জামাত ইসলামী। আমি মনে করি বিএনপি যদি জামাত ইসলামী ত্যাগ করতে পারতো তাহলে আমাদের কাছে রাজনীতি তার একটু স্বচ্ছ হতো, কিন্তু যেহেতু তারা আটকে গেছে, ম্যাডাম যেটা বললেন, তাদের উপরে তো তাদের নির্ভর করতে হচ্ছে। সেই কারণে রাজনীতিতে আমাদের মনে হচ্ছে যে আদর্শগত, আমাদের রাজনীতি যে আদর্শ নেই। আমাদের ৭১ সালের পরবর্তীতেও আপনি যদি দেখেন মধ্যবিত্ত শ্রেণীও অবস্থা ভালো হয়েছে তা বলতে পারি না আমরা, বড় লোকদের অবস্থা ভালো হয়েছে। অন্য যেটা হয়েছে যে গ্রাম শহর থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে গেছে। সামাজিক যে অংশটা, রাষ্ট্রের যে সামাজিক অংশ আর রাষ্ট্রের যে সরকারি অংশ, এই দুটোর মধ্যে ব্যবধান আরো বেড়ে গেছে। বড় আমাদের দেশে ইতিবাচক বিষয় হচ্ছে আমাদের মানুষরা বাইরে গিয়ে কাজ করেছে, গ্রামের বিত্তহীন মানুষরা শহরে এসে মনে করেন গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করেছে, এর ফলে সমাজটা অনেক সবল হয়ে গেছে। সেই সমাজে আপনি গিয়ে বিএনপি আওয়ামী লীগ এই বিতর্কটা হয় না। তো অতএব আমরা যেটা শহরে বসে আওয়ামী লীগ বিএনপির যে বিতর্কটা করি ওটা গ্রামে হয় না। আমি এটা আমার গবেষণার অবস্থান থেকেই বলছি। অতএব আমার মনে হয় না খুব মৌলিক একটা তফাৎ আমাদের হয়েছে গত 40 বছর। ডক্টর রওনক জাহান, আপনার বইতে আপনি যে পরিসংখ্যানগুলো তুলে ধরেছেন, আপনি কি নিজে গবেষণা করে দেখেছেন কিনা, কিংবা আপনার কোনো মতামত আছে কিনা যে যারা ভোট দেয় এই দুটি দলকে, তারা ঠিক কোন আদর্শের দিক থেকে চিহ্নিত করে এই দল দুটোকে, কিংবা একই আদর্শিক দিক থেকে চিহ্নিত করে কিনা? না, আমাকে যে একটা বলবো যে আমাদের দেশে আওয়ামী লীগ তো 1949 সালে হয়েছে, হ্যাঁ, আর তার আগে ছিল মুসলিম লীগ। দুটো যদি প্রতিদ্বন্দ্বী বলতে হয় তাহলে আমি বলবো একটা হচ্ছে আওয়ামী লীগ করে, অনেক গ্রামেও অনেক আওয়ামী লীগ করে, আরেকটা আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ বিরোধী। এটা ঠিক আমি বিএনপি বলবো না, সেটা হচ্ছে যে বহু আগে থেকেই হয়তো মুসলিম লীগ করতো কিংবা ইসলামিক মানে ধারায় বিশ্বাস করে এবং সেভাবে। অতএব যেটা হলো ৭৫-এর পর থেকে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যারা বিরোধী, সেখানে দক্ষিণপন্থীও আছে, মুসলিম লীগ করতো কিংবা জামাত করতো, এবং যারা বামপন্থীও ছিল, যারা ঘোরতর মানে বিদ্বেষ তাদের ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এই দুটো মিলে যাদের আদর্শিক আসলে কোনো মিল নেই, তারা মিলেই তখন এক কাট্টা হয়ে তখন তারা বিএনপিতে গেল এবং সেইভাবে তখন মানে চলছে। অতএব আমি একটু আমি যেটা বলতে চাই স্পষ্ট করে, দুটি দলকে আমরা আদর্শচ্যুতির দায়ে অভিযুক্ত করতে দেখি, দুটি দলকে তাত্ত্বিকরা করেন, কিন্তু যারা ভোট দেয় তারা আদর্শচ্যুতির দায়ে অভিযুক্ত করেন বলে তো মনে হয় না, কারণ তারা বিএনপির ভোটাররা বিএনপিতেই ভোট দিচ্ছেন আমরা দেখছি, আবার আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগেই ভোট দিচ্ছেন। আমি একটি বিরতি নিয়ে আওয়ামী লীগের ভোটাররা আওয়ামী লীগে দেয়, আর যারা আওয়ামী লীগ বিরোধী তারা বিএনপি কে কিংবা অন্যদের দিচ্ছে। এই জন্য আমি যেটা আপনার ক্যাটেগরাইজেশনে আমি বলছি দুটো দল আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের বিরোধীরা আছে, বাংলাদেশে এরকমই দুটো দল আছে, এবং সেভাবে লোকে গ্রামে গঞ্জেও এরকম, এবং এইভাবেই ভোটটা আসলে হচ্ছে। আমি একটু বিরতি নিয়ে ফিরি, কথা হবে আরো একটু বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর রওনক জাহান, অনেকে বলেন যে আমাদের রাজনৈতিক সরকার গঠনের যে পদ্ধতি, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ দলকে প্রথমে সুযোগ দেওয়া হয় সরকার গঠনে, এটাকে অনেকে সমস্যা মনে করেন আমাদের রাজনীতির। আপনি এটাকে সমস্যা মনে করেন কিনা? যদি সমস্যা মনে করেন, আমাদের কি কি বিকল্প আছে এই পদ্ধতির বাইরে? হ্যাঁ, ইলেকটোরাল সিস্টেম, আমাদের নির্বাচন পদ্ধতি আমরা যেটা নিয়েছি, যেটা ইংল্যান্ডেও আছে, আমেরিকাতেও আছে, কিন্তু আমরা যদি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো দেখি, নরওয়ে, সুইডেন, ওখানে তারা যেটা করে সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। তার মানে হচ্ছে যে যত পার্সেন্টেজ ভোট যে দলের আছে তারা তাদের সিট
তেমন হবে। কেউ যদি 30% ভোট পায়, গণভোট মানে জনসংখ্যার ভোট 30% পাবে। অতএব অনেকে আছে একদম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অনেকে আছে ফার্স্ট পাস দ্য পোস্ট, অনেকে আছে একটা মিক্স সিস্টেম। যেমন নেপালে গত বছর বারের ইলেকশনে তারা প্রথমবারে এটা করেছিল, কিছুটা লোক কিছু সিটে ফার্স্ট পাস দ্য পোস্টে হয়ে আসবে, কিছু আবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নিয়ে আসবে। এখন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যেটা অনেক সময় হতে পারে যে একটা দেশে যদি অনেকগুলা দল থাকে এবং কেউ যদি পায় 20%, কেউ পেল 15%, কেউ পেল 10%, এরকম করে 8-9টা দল হয়তো বা পার্লামেন্টে আসলো, তখন অনেক সময় মানে যেটা হয় হয়তো কোয়ালিশন তারা করে। এবং কিন্তু কোয়ালিশন করলেও যে সমস্ত উন্নত দেশে নিয়ম মাফিক আইনের শাসন আছে, সেখানে কোয়ালিশন করলেও তো অনেকটা মানে আইনের মারফতেই তারা মানে করছেন। কিন্তু আমাদের দেশে যেটা অনেক সময় একটা সমস্যা হতে পারে যে 2-3টা দল নিয়ে যদি মানে কোয়ালিশন করতে হয়, তখন কোয়ালিশন পার্টনারদেরকে অনেক রকম ভাবে সুযোগ সুবিধা হয়তো বা তারা এটা নিয়ে অনেক রকম পার্সোনাল সুযোগ সুবিধা, দলের সুযোগ সুবিধার জন্য নানান রকম দর কষাকষি করেন, যেটা এবং অনেক সময় তারা হয়তো অন্য দলে হঠাৎ চলে যেতে পারেন, সরকারের ক্ষমতা হয়তো তখন আবার পড়ে যেতে পারে, তো একটা ইনস্টেবিলিটি হতে পারে। আরেকটা যেটা হতে পারে যে প্রপোর্শনাল যখন রিপ্রেজেন্টেশন হয় তখন কিন্তু পার্টিগুলা খুব স্ট্রং থাকে এবং তারা পার্টির লিস্টে তারা তখন পার্টিগুলা নমিনেশন দেয় যে আমার দল থেকে এরা আসবে, এবং লোকে তখন লোকদের মানে যারা ভোট দেয় পার্টিকে ভোট দেয় এবং লোকগুলার নাম পার্টি যারা অনেকদিন ধরে কাজ করেছে তারা আসে। এখন সেখানে কিন্তু ওই যে কনস্টিটিউয়েন্সিটা নিজে নির্বাচনী এলাকার উন্নতি করা কিংবা সেখানে খুব পপুলার হওয়া সেটার অত দরকার নেই, তারা পার্টির ইডিওলজি পার্টির যে আদর্শ এগুলো দরকার। কিন্তু আমাদের দেশে আবার এটা আবার দুই রকমের কাজ করতে পারে। পার্টির যদি খুব মানে পার্টির নমিনেশনে যদি নাকি সে পায় এবং তার নির্বাচনী এলাকায় তার মানে তার পপুলারিটি থাকুক না থাকুক এটা যদি অত কনসিডারেশন না হয়, তাহলে পার্টি দল এবং দলীয় প্রধান তার ইচ্ছাতে হয়তো সমস্ত নমিনেশন হবে। এবং সেটা হলে এমনিতেই আমাদের দলগুলোর মধ্যে আমরা ভাবি যে দলীয় প্রধানের অনেক ক্ষমতা আছে, দলীয় প্রধানের একনায়কত্ব আরো বাড়বে কিনা, আরো সেটা বারবার একটা রিস্ক থাকে সেখানে, যেহেতু দলীয় প্রধান যাকে পছন্দ করেন তাকে তিনি নমিনেশন দিয়ে দিতে পারেন, তাকে ভাবতে হবে না যে এই লোকটাকে দিলে সে আবার ভোট টেনে নির্বাচন এলাকার নিয়ে ভোট আসতে পারে। এখন দলীয় প্রধানের নিজের ইচ্ছা হলেও অনেক সময় তাকে তো শেষ মুহূর্তে ভাবতে হয় আমার দলকে জিতে আমি আসতে হবে, এবং দলকে জিতিয়ে যখন আসতে হবে তখন অনেক সময় তাকে এইটা করতে হয় যে কে এই নির্বাচনী এলাকায় আসলে ভোট টানতে পারবে, এই একটা কনসিডারেশনে তখন নমিনেশন দেওয়া হয়, তখন তার সেটা থাকবে না। আরেকটা জিনিস অবশ্য প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলে ভালো হয় আমাদের দেশে, সেটা হচ্ছে নির্বাচনী এলাকায় পপুলারিটি রাখার জন্য অনেক সময় যেটা হয় যে যারা সাংসদ তাদেরকে মানে জনসাধারণের কাছে এত রকম তারা প্রমিস করতে হয়, হ্যাঁ অনেক প্রতিশ্রুতি দিতে হয়, বলতে হয়, সব লোক বলে আমার বাসার সামনে রাস্তা যেতে হবে, আমার ঘরে বিদ্যুৎ আসতে হবে, আমার ছেলের চাকরি দিতে হবে, এর প্রমোশন দিতে হবে, সব কিছু নিয়ে তারা সাংসদকে ধরে, কিংবা আমার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস থাকলো এটার থেকে আমাকে বের করে দিতে হবে। তো এখন এইগুলা যারা করবে না তারা আবার পপুলারও হতে পারে না, আজকাল ক্রমশ যা হয়ে যাচ্ছে। অতএব ওই চাপটা আবার থাকে না আমাদের রাজনীতিটা অনেক হ্যাঁ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে গেলে তখন যারা রাজনীতি করেন, এখন তো অনেক ভালো লোক রাজনীতি করতে নির্বাচনের রাজনীতি করতে ভয় পায়, কারণ এত টাকা লাগবে, এত রকম নানান রকম প্রতিশ্রুতি না দিলে তো তারা ভোট পাবে না। কিন্তু তখন যারা অনেকে হয়তো বা তখন ভাববে যে আমি দল করব, আমি আদর্শ মতন দল করব এবং দলের থেকে আমি নমিনেশন নিয়ে আসতে পারবো, ব্যক্তির দায় অনেক কমে যাবে, এটা বলছেন তো ওই ধরনের অন্য রকমের লোক হয়তো রাজনীতিতে আসবারও একটা চান্স থাকতে পারে। কিন্তু এই জন্য আমি বললাম যে একটা জিনিসের দুইটা রকমই হতে পারে, ভালো দিকটাও আছে আবার রিস্কটাও আছে। এবং আমাদের দেশে এখন যেটা মুশকিল হয় যে আমরা অনেক সময় ভালো একটা জিনিস ভেবে হয়তো করি, রিস্কটা হয়তো আমরা ভাবি যে ওটা হবে না, কিন্তু ওই জন্য আমি একটা বলতে পারবো না যে আমাদের দেশে আমরা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে গেলেই যে আমরা ভালো হয়ে যাব তা নয়, সেটার কিছু রিস্কও আছে।
আবার সেটা হয়তো বা আমাদের জন্য ভালো হতে আমি পারে। একটা বিরতি নিয়ে ফিরি, নিচ্ছি 1 মিনিটের বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আফসান চৌধুরী, যে প্রসঙ্গে আমরা আলাপ করছিলাম একটু আগে, আপনি কিছু যোগ করবেন কিনা যে একটা প্রপোর্শনাল সিস্টেম অনেকে এখন বলছেন, কথাগুলো তুলছেন, আপনি মনে করেন কিনা যে এটা আমাদের জন্য ভালো হবে? না, আমি মনে করি যে যে কোনো সিস্টেম ভালো হবে, কারণ আপনি উন্নত দেশেও দেখেন আপনি যে বিভিন্ন রকম সিস্টেম আছে। ম্যাডাম যে কথাটা বলছিলেন, নর্ডিক দেশগুলোতে প্রফেশনাল আছে, আমেরিকাতে প্রফেশনাল নেই। আমেরিকাতে ওই ভোটিং যেটা হয়, যে ক্যান্ডিডেট ইলেকট্রাল ভোট পায় সেই পপুলার ভোট সবগুলো পেয়ে যায়। এরকম বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু মূলত বিষয়টা হচ্ছে আপনার কাঠামো, আপনার রাজনৈতিক কাঠামো কি সঠিক কিনা, আপনার রাজনৈতিক কাঠামো জবাবদিহিতামূলক কিনা। তো আমি, আমার কপাল হয়েছে অনেকগুলো দেশের নির্বাচন দেখতে, এমনকি সোভিয়েত নির্বাচনে দেখেছি। আমার কাছে মনে হচ্ছে যে এই কাঠামোটাই হচ্ছে মূল বিষয়। আপনার তো নিয়ত থাকতে হবে যে আমি একটা প্রকৃত নির্বাচন চাই। আমার মনে হয় না আমরা এই কথাটা বলতে পারি যে আমরা সঠিক নিয়ত নিয়ে নির্বাচন চাই। আমাদের হয়তো একটা নির্বাচন হয়েছে, আমার মতে 1991 নির্বাচনটা ভালো হোক মন্দ হোক, এটা মানুষ ভোট দিয়েছে, মানুষ এটা পেয়েছে। 2001 সালের নির্বাচন হয়তো আমরা জামাত ইসলামীকে চাইনি, কিন্তু জামাত ইসলামী সেটা অ্যালায়েন্স করছে, এর মধ্যে বেআইনি কিছু ছিল না। কিন্তু 2001-এর পরে আমাদের যে আমার যে টুকটাক গবেষণা, তাতেই যেটা মনে হচ্ছে যে জনগণের মধ্যে কিন্তু নির্বাচনী বিষয়ে অনেক বিরাগটা এসছে। তারা ব্যবধানটা করছে, তারা তৈরি করে নিচ্ছে যে আমাকে টিকতে হলে, আমার পরিসরটাকে নিরাপদ রাখতে হলে আমাকে রাজনীতি থেকে একটু ব্যবধান রাখতে হবে। দ্বিতীয় যেটা আসছে যে ক্লায়েন্টেলিজমের কথাটা, যে আমি এলাকায় এমপি আছে, এ আছে। আপনি জানেন কদিন আগে সরকার থেকেও এমপিরা টাকা পাচ্ছে, কিন্তু ওই টাকা সবার কাছে যায় না। বরং যেটা হয় যে সে আবার তার সুবিধার জন্য, যে কথাটা ম্যাডাম বলছিলেন, যে সুবিধার লোককে তৈরি করে, সে তার ক্ষমতার বলয়টা তৈরি করে। তো এই যে মধ্যবর্তীগণ তৈরি হয়েছে আমাদের সমাজে, আমাদের রাজনীতিতে, এটা এক ধরনের, আমরা যেটাকে খুব খারাপ অর্থে বলি, আমি কোনো খারাপ অর্থে বলছি না, তাদেরকে আমরা ঢাকায় মনে করেন মাস্তান বলছি, যে পাড়া ভিত্তিক রাজনীতিটাও করে, আবার সরকার যে থাকবে সেটারও দেখাশোনা করে। তো আমাদের দেশের রাজনীতিটার সঙ্গে ক্ষমতার সম্পর্ক অনেক বেশি সেবাদানের সম্পর্কের চেয়ে। সেই কারণে মানুষ সেবাদানের জন্য রাজনৈতিক দল, রাজনৈতিক সদস্যদের কাছে অতটা তাকাচ্ছে না। সেদিক থেকে আমাদের তো সাধুবাদ জানানো উচিত, তার মানে এটা তো সাবল্যের পরিচায়ক। আমাদের যে ব্যবস্থাই থাক না এখন, তার মধ্যে আমাদের টিকে থাকার ক্ষমতা। ডক্টর আফসান চৌধুরী, আমি একটি বিরতি নিয়ে ফিরি, আরো কথা হবে একটি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ডক্টর রওনক জাহান, গত 40 বছরে আমরা আমাদের রাজনীতিতে দেখেছি অনেক বড় বড় রাজনৈতিক দল বিলীন হয়ে গেছে, অনেকগুলো ছোট হয়ে গেছে, ইনসিগনিফিকেন্ট হয়ে গেছে। এখন যে দুটি রাজনৈতিক দল দেশ শাসন করছে, একটি বিরোধী দলে আছে, সেটির কোনো একটি অদূর ভবিষ্যতে বিলীন হয়ে যেতে পারে কিংবা ছোট হয়ে যেতে পারে, এটা মানে কোনো সম্ভাবনা দেখেন কিনা? হ্যাঁ, সেরকম তো হতেই পারে। এবং এখন যারা ক্ষমতায় আছেন, আমার মনে হয় যে তারা অনেক চেষ্টা করছেন যে যারা বিরোধী দলে আছে, এবং বিশেষ করে বিএনপি, তারা যাতে আরও অনেকটা ক্ষুদ্র হয়ে যায়, এবং সেটারই প্রচেষ্টা হচ্ছে। কিন্তু আমাদের ইতিহাস যেটা বলে সেটা হচ্ছে যে আমি যেটা আগেই বললাম, যে একটা আওয়ামী লীগ আছে এবং তার বিরোধীরা আছে, অতএব সেখানে মুসলিম লীগ হয়তো বিলীন হয়ে গেল, কিন্তু তার লোকেরাই এবং বাকিরা মিলে আবার আরেকটা দল করে ফেললো। আমাদের দেশে একটাই দল থাকবে এবং দ্বিমত থাকবে না, এটা আমাদের দেশের আসলে কালচারের মধ্যে অতটা নেই। আমার কিন্তু আরও যেটা চিন্তা, যেটা আওয়ামী লীগকে নিয়েই, আমি আজকের কাগজে এবং গত কয়েকদিনের কাগজে দেখছিলাম যে অনেক বিএনপি জামাতের লোকরা বিভিন্ন, তারা নাকি আবার আওয়ামী লীগে আবার এখন তারা ঢুকছেন এবং তাদেরকে নেওয়া হচ্ছে। এখন যদি নাকি যে কোনো লোক একদল করতো এবং তারপরে তাদের বিরুদ্ধে কেস উঠে যাবে কিংবা সুযোগ পাবে বলে আরেকটা দলে আসছে, তখন তার মানে এই নয় এই ধরনের লোক নিয়ে একটা দলকে একটা মানে সংগঠিত করা যায়। অতএব যারা ক্ষমতায় আছেন তাদেরকে ভাবতে হবে যে তারা যদি তাদের দলটাকে শক্ত করতে চান, তাহলে যেটা বলেছি যে দলের মধ্যে ভালো লোক এবং গণতন্ত্রের চর্চা, দলটাকে তারা অন্যভাবে তাদের গড়তে হবে, এবং অন্যখান থেকে হঠাৎ করে লোক নিয়ে এসে দল গঠন করা যাবে না। অতএব আওয়ামী লীগকে নিয়েও আমার যথেষ্ট চিন্তা আছে যে ভবিষ্যতে এই দলটা কতটা শক্ত থাকবে। যদি তারা ক্ষমতায় না থাকে
তাহলে তাদের কি হবে, এটা তাদের মাথায় রাখতে হবে। ক্ষমতায় গেলে অনেক লোক তখন থাকে, ক্ষমতায় না থাকলে তখন দলটা কতদিন টিকে থাকতে হবে, প্রত্যেকটা দলকে সেটা ভাবতে হবে। আমাকে শেষ করতে হবে। ডক্টর রওনক জাহান, ডক্টর আফসান চৌধুরী, আপনাদের দুজনকে ধন্যবাদ। এই ছিল বাংলাদেশ এখনে। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।